শুরুতে দুটো ছবি পাশাপাশি আপনাদের সামনে রাখবো। একদিকে যখন ফের অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ, নিশানায় আবার সেই ভারত। ঢাকায় ভারতীয় হাইকমিশনে কট্টরপন্থীদের বিক্ষোভ, ঠিক তখনই ভারতীয় হাইকমিশনে এই কট্টরপন্থীদের বিক্ষোভের জেরে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করল বিদেশ মন্ত্রক। দুটো ছবি পাশাপাশি দেখতে পাচ্ছেন, ঢাকায় ভারতীয় হাইকমিশনের সামনে কট্টরপন্থীদের বিক্ষোভ এবং আবারও শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খানের প্রত্যর্পণের দাবিতে এই বিক্ষোভ বাংলাদেশের কট্টরপন্থীরা যখন দেখাচ্ছেন, তখন দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে বিদেশ মন্ত্রক তলব করেছে বলে জানা যাচ্ছে। আমি আরও বিস্তারিত এই দুটো ঘটনা নিয়ে জানবো সরাসরি নিউজ রুম থেকে। আমাদের প্রতিনিধি অতনু হালদার রয়েছেন। অতনু, দেখো, যেটা হয়েছে সেটা হচ্ছে, তুমি জানো যে সামনেই বাংলাদেশের নির্বাচন রয়েছে। প্রায় 3 মাস বাকি বাংলাদেশের নির্বাচন হতে, কিন্তু তার আগে যেটা দেখা যাচ্ছে, যেটা মনে করা হচ্ছে যে খুব পরিকল্পিতভাবে সেখানে আবার একটা ভারত বিরোধী হাওয়া তোলা হচ্ছে। এবং আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে, বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের উদ্দেশ্যে একটা বড় মিছিল করা হয়েছে, কট্টরপন্থীদের মিছিল। সেই মিছিলের মূল দাবি হচ্ছে যে বাংলাদেশে আবার ফিরিয়ে দিতে হবে শেখ হাসিনা এবং আসাদুজ্জামানকে। এই দুজন ভারতে রয়েছে বলে তাদের দাবি, এবং তাদের আরও দাবি এই দুজনকেই ভারতকে বাংলাদেশের হাতে তুলে দিতে হবে। এবং সেই জন্য ভারতীয় হাইকমিশনকে উদ্দেশ্য করে একটা বড় মিছিল করা হয় এবং গিয়ে সেখানে হাইকমিশনকে পুরো ঘিরে ধরা হয় এবং সেখানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের রীতিমতো ধস্তাধস্তি হয়। এরকম পরিস্থিতি তৈরি হয় যে হাইকমিশনের যে ভিসা সেন্টার, সেটা সময়ের আগেই বন্ধ করে দিতে হয় এবং পুরো হাইকমিশনের ভিসা সেন্টার বন্ধ করে দেওয়ার পাশাপাশি বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের নিরাপত্তাও বাড়ানো হয়েছে। এবং ঠিক একইভাবে ভারতীয় হাইকমিশনের সামনে এই যে বাংলাদেশের কট্টরপন্থীদের বিক্ষোভ, সেই বিক্ষোভের জেরে বিদেশ মন্ত্রকের তরফ থেকে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করা হয়েছে এবং বাংলাদেশের হাইকমিশনারকে দিল্লিতে বিদেশ মন্ত্রকের তরফ থেকে ডেকে পাঠিয়ে কড়া বার্তা দেওয়া হয়েছে ভারতের তরফ থেকে। তার কারণ, একটা দেশে সে অন্য দেশের হাইকমিশনের ওপর এইভাবে সেখানে কট্টরপন্থীরা গিয়ে বিক্ষোভ দেখাবে এবং সেখানে এমন বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হবে যে ভিসা সেন্টার বন্ধ করে দিতে হবে, এটা কখনোই কাম্য নয়। সেই বার্তা ইতিমধ্যেই বাংলাদেশকে ভারতের তরফ থেকে দেয়া হয়েছে। কিন্তু গোটা বিষয়টা দেখে এখনো পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে যে পুরো বিষয়টার মধ্যে একটা পরিকল্পনা রয়েছে এবং পরিকল্পনা মাফিক ভারত বিরোধী সুর তুলে ফের বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের সামনে এই বিক্ষোভটা দেখানো হয়েছে। বেশ অতনু, আপাতত তোমায় ধন্যবাদ। একেবারে দুটো ছবি পাশাপাশি আপনাদের সামনে রাখছিলাম, যে একদিকে যখন বাংলাদেশের ভারতীয় হাইকমিশনের সামনে কট্টরপন্থীরা বিক্ষোভ দেখাচ্ছেন, ঠিক তখনই এই ছবি দেখা যাচ্ছে দিল্লিতে যে বাংলাদেশের হাইকমিশনারকে বিদেশ মন্ত্রক ডেকে পাঠাচ্ছে। আর এই অবস্থায় স্বাধীন বাংলাদেশ তৈরিতে ভারতের যে অবদান, সেই অবদান ভুলে উল্টে বাংলাদেশ নিশানা করছে ভারতকেই। নির্বাচন নিয়ে ভারতের কোনো উপদেশ শুনতে চায় না বাংলাদেশ। হাইকমিশনারকে ভারতের তলবের পরই হুঁশিয়ারি বাংলাদেশের। আমি আবারও সরাসরি নিউজ রুমে অতনু হালদারের কাছে চলে যাব। এ তো একেবারে যখন অভ্যুত্থানের ঘটনা ঘটলো, যখন একেবারে কোটা বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ, কট্টরপন্থীরা যেভাবে বাংলাদেশকে পুরোপুরি নিজেদের করায়ত্ত করে নিয়েছিল, অতনু সেই ছবি তো আবার ফিরে ফিরে আসছে বলে মনে হচ্ছে। দেখবে, একবারই তাই, সেই ছবি ফিরে ফিরে আসছে। এবং তুমি যদি দেখো যে বাংলাদেশের শাসন ক্ষমতায় এখন যারা রয়েছে, তারা থেকে একদম কট্টরপন্থীরা, একদিকে কট্টরপন্থীরা মিছিল করে ভারতীয় হাইকমিশনের দিকে এগিয়ে গিয়ে সেখানে চরম বিশৃঙ্খলা তৈরি করছে, ঠিক অন্যদিকে আবার যারা শাসন ক্ষমতায় রয়েছে তারা আগে থেকেই ভারতকে নানান ধরনের উপদেশ দিতে শুরু করছে। এই বলে উপদেশ দিতে শুরু করছে যে ভারতের কোনো মতামত চাই না যে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে। অর্থাৎ একদম সরকারি স্তর থেকে কট্টরপন্থীরা পর্যন্ত এরা প্রত্যেকে একটা ভারত বিদ্বেষী সুর নিয়েছে। এটা খুব স্বাভাবিক যেটা হতে পারে যে বাংলাদেশে এখন পাকিস্তানের একটা বড় প্রভাব রয়েছে। আসলে এই পাকিস্তানের প্রভাব থাকার জন্যই এখানে কট্টরপন্থীরা ভারত বিরোধী সুর যত দিন যাচ্ছে
তত চড়াচ্ছে। অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে আসলে পাকিস্তানের প্রভাব বাংলাদেশে রয়েছে এবং সেটা বাড়ছে, এবং সেটা বাড়ার সাথে সাথে সেই দেশের কট্টরপন্থীরা তারা ভারত বিদ্বেষটাকে সেখানে এমনভাবে প্রচার করছে যাতে তাদের কিছু সুবিধা হয়। অর্থাৎ এটা অত্যন্ত কৌশলগতভাবে করা হচ্ছে। আজকে আপনারা জানেন শুভেন্দু অধিকারী যুব ভারতী ক্রীড়াঙ্গনে ঢুকতে যান এবং তখন যে পরিস্থিতি তৈরি হয় সেই ছবি রেখেছি আপনাদের সামনে। বিধাননগর কমিশনারেটের সামনে বিক্ষোভে বিরোধী দলনেতা, বিধাননগর কমিশনারেটের সামনে উঠল চোর চোর স্লোগান। কাণ্ডের জন্য দায়ী কে? মমতা সরকার। হায় হায় সেম সেম মমতা, সেম সেম মমতা, মমতা সরকার। হায় হায়। আমরা এমএলএ তো, আমাদের সম্পত্তি নষ্ট হয়েছে আমরা দেখতে যাব না? এই এসআইটি এবং এক্স জাস্টিস রিটায়ার্ড জাস্টিস অসীম রায়ের নেতৃত্বে কমিটিকেই আমরা মানি না, সেই কারণেই কোর্টে গেছি। আগামীকাল অ্যাক্টিং চিফ জাস্টিসের কাছে মামলা রয়েছে। আমরা চাই ইন্ডিপেন্ডেন্ট রাজ্য সরকারের প্রভাবমুক্ত। মূল অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে, রাজ্য সরকারের অনেকগুলো উইংসের বিরুদ্ধে। ল অ্যান্ড অর্ডার, ডিসিপ্লিন, ট্রাফিক ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল পুলিশের বিরুদ্ধে অভিযোগ। পুলিশ রাজ্য সরকারের বড় উইংস। স্পোর্টস ডিপার্টমেন্ট এটার অনুমোদন দিয়েছে, তারা এই স্টেডিয়াম ব্যবহার করতে দিয়েছে। স্পোর্টস ডিপার্টমেন্টের বিরুদ্ধে অভিযোগ। অতএব স্বাভাবিকভাবে যে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ, তারা তদন্ত কমিটিতে থাকলে নিরপেক্ষ তদন্ত হতে পারে না, এক নম্বর। সেকেন্ড হচ্ছে অন্তত 300 কোটি টাকার মানি ট্রেল হয়েছে। ইটস এ ফিনান্সিয়াল ক্রাইম অলসো। মানি লন্ডারিং অ্যাক্টে যারা দায়িত্ববান দেশের আইন অনুযায়ী ইনভেস্টিগেশন করার, তাদেরকে ইনভেস্টিগেশন করতে দিতে। বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে ওনার কিছু বলার থাকে, উনি বিধানসভায় প্রস্তাব আনুন না শীতকালীন অধিবেশনে, বারণ তো কেউ করেনি। আর যে শুভেন্দু অধিকারী এত বড় বড় কথা বলছেন, বলছেন, আপনার মুরদ হবে। অরূপ বিশ্বাস তো করে দেখিয়েছেন যে নিরপেক্ষ তদন্তের স্বার্থে নিজে থেকে ইস্তফা দিতে চেয়েছেন, যাতে তদন্তে কোনো প্রভাব না থাকে, মানুষের স্বার্থে সঠিক সত্যগুলো সামনে আসে। এখানে একটা দুঃখজনক ঘটনা, কিন্তু এখানে তো এই ধরনের কোনো ক্যাম্পেনের মতো ঘটনা ঘটেনি, এখানে তো কোনো জঙ্গি আক্রমণ ঘটেনি, কিন্তু মানুষ খেলা ভালো করে দেখতে পারেনি, মেসিকে ভালো করে দেখতে পারেনি, তার জন্যই ক্রীড়ামন্ত্রী নিজে থেকে পদত্যাগ করেছেন। শুভেন্দু অধিকারী হিম্মত হবে? নারদার ঘুষখোর, সারদার তোলাবাজ শুভেন্দু অধিকারী খবরের কাগজে মুড়ি যাকে টাকা দিতে দেখা গেছে, বিজেপি যার বিরুদ্ধে ইস্তফা দাবি করেছিল, শুভেন্দু অধিকারী হিম্মত হবে আমার বিরুদ্ধে সিবিআই পুনরায় এনকোয়ারি চালু করুক? আমি নিজে বিরোধী দলনেতা হিসাবে আমি চাইছি যেন সিবিআই স্বচ্ছতার সাথে তদন্ত করে নারদার ঘুষখোরের তদন্ত। শুভেন্দু অধিকারী যদি হিম্মত হয়, যদি সত্যি সত্যি শুভেন্দু অধিকারী ন্যায় নীতির পরাকাষ্ঠা হয়ে থাকেন, দাবি তুলুন না, দেখি বাংলার মানুষ, দেশের মানুষ দেখতে চায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।